তড়িৎ রসায়নের ষষ্ঠ ক্লাসে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। এটি আমার তড়িৎ রসায়নের ষষ্ঠ ক্লাস। আর যে বিষয় নিয়ে আমরা প্রথম শুরু করব সেটা হচ্ছে ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্রের সংযুক্তিকরণ। তো প্রথম সূত্রানুসারে আমরা ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা জেনেছিলাম W ভ্যারিজেস Q যখন E স্থির, এবং দ্বিতীয় সূত্রানুসারে আমরা পাই W ভ্যারিজেস E যখন Q স্থির। যখন Q স্থির, তাহলে এখন যদি Q এবং Q ও E যদি উভয়ই পরিবর্তনশীল হয়, যদি উভয়ই পরিবর্তন হয়, তাহলে ভেদের সূত্র অনুসারে আমরা কি পাবো? W ভ্যারিজেস Q ইন্টু E। W ভ্যারিজেস Q ইন্টু E। এখন আমরা যদি একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে দিই, তাহলে কি পাবো? W সমান Q ইন্টু E বাই F। এখানে 1/f একটি সমানুপাতিক ধ্রুবক, F ফর ফ্যারাডে। F এর মান আমরা জানি 1 ফ্যারাডে ইকুয়ালস টু 96,500 কুলম্ব। ঠিক আছে, তাহলে এই যে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম W ইকুয়ালস টু QE বাই F। তো এইটি হয়ে গেল আমাদের ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্রের সম্মিলিত রূপ। এখানে আমরা Q সমান যদি IT লিখতে পারি, আমরা এখানে লিখছি, আমরা Q সমান আমরা জানি I ইন্টু T। অতএব W সমান হয়ে যাবে Qর বদলে I ইন্টু T ইন্টু E, এবং F সমান আমরা কি লিখেছি? 96,500 ডিভাইডেড বাই 96,500। তাহলে এই যে সমীকরণ, और W সমান EIT বাই 96,500, এই যে আমরা সমীকরণ পেলাম, এই সমীকরণ থেকে তোমাদের অঙ্ক করতে হবে। এই সমীকরণটা হয়ে গেল প্রথম এবং ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্রের সম্মিলিত রূপ। 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থকে তড়িৎ দ্বারে মুক্ত করতে কত তড়িতের প্রয়োজন হয়? এটা পরীক্ষাতে বারবারই আসে। কিরকম প্রশ্ন আসবে যে দেখাও যে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থকে তড়িৎ দ্বারে মুক্ত করতে 1 ফ্যারাডে তড়িতের প্রয়োজন হয়, এভাবেও আসতে পারে। বা 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থকে তড়িৎ দ্বারে মুক্ত করতে কত তড়িতের প্রয়োজন, এটাও আসতে পারে 2 নম্বরের প্রশ্ন। কিভাবে আমরা শুরু করব? আমরা জানি তড়িৎ দ্বারে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ মুক্ত হলে W এর মান হয় E এর সমান। মনে রাখবে, তড়িৎ দ্বারে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ মুক্ত হলে W এর মান E এর সমান, কারণ E সমান রাসায়নিক তুল্যাঙ্ক। আবার এইমাত্র যেটা আমরা করলাম যে ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্রের রূপটা থেকে আমরা কি পেলাম? W সমান QE বাই F। তাহলে W সমান, এখান থেকে আমরা ঘুরিয়ে Q এর মান বার করছি। Q সমান কি হচ্ছে দেখতে পাচ্ছ? W ইন্টু F বাই E। এখন আমরা W সমান E বসিয়ে পাই, তো W সমান E বসাচ্ছি, তাহলে Q ইকুয়ালস টু W এর বদলে E লিখছি, E ইন্টু F বাই E। তাহলে এইখানে E আমার ক্যান্সেল হয়ে যাবে এবং আমরা পেয়ে যাব সমান F। এই E ক্যান্সেল হয়ে যাবে, পড়ে রইবে F। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ, সুতরাং 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ তড়িৎ দ্বারে মুক্ত করতে, পদার্থ তড়িৎ দ্বারে মুক্ত করার জন্য প্রয়োজনীয় তড়িৎ সমান 1 ফ্যারাডে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করলাম না, W সমান QE বাই F, এটা প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে পেলাম। সেখান থেকে Q এর ভ্যালুটা বার করলাম, Q সমান কি WF বাই E। এখন W সমান E বসিয়ে আমরা পেলাম Q সমান
এফ। সুতরাং 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থকে তড়িৎ দ্বারে মুক্ত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ হচ্ছে 1 ফ্যারাডে। পরের টপিক ফ্যারাডের সঙ্গে মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সম্পর্ক। তাহলে আমরা বার করছি এখন ফ্যারাডের সঙ্গে মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সম্পর্ক। তাহলে প্রথম সূত্র অনুসারে আমরা কি পাই? প্রথম সূত্রানুসারে পাচ্ছি আমরা W সমান Z ইন্টু কিউ। এবং প্রথম ও দ্বিতীয় সূত্রের সম্মিলিত রূপ থেকে আমরা পাচ্ছি W ইকুয়ালস টু কিউ ইন্টু ই বাই এফ। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণ এটাকে যদি আমরা 1 দিই, এটাকে যদি 2 দিই, তাহলে আমরা 1 এবং 2 যদি তুলনা করি তাহলে কি হবে? 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই কি পাবো? দেখো 1 এবং 2 যদি তুলনা করে তখন পাবো আমরা জেড কিউ ইকুয়ালস টু কিউ ই বাই এফ। এখানে কিউ কিউ আমার ক্যান্সেল হয়ে যাবে এবং কি পেয়ে যাব? তাহলে জেড ইকুয়ালস টু ই বাই এফ और E সমান জেড ইন্টু এফ। E ইকুয়ালস টু জেড ইন্টু এফ। তাহলে আমরা পেয়ে গেলাম E সমান জেড ইন্টু এফ। এটার দ্বারা কি বোঝাচ্ছে? এটার দ্বারা বোঝাচ্ছে যে রাসায়নিক তুল্যাঙ্কের দ্বারা কি বোঝাচ্ছে? যে রাসায়নিক তুল্যাঙ্ক সমান তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু 1 ফ্যারাডে সমান তড়িৎ জেড মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু 1 ফ্যারাডে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? রাসায়নিক তুল্যাঙ্ক সমান তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক গুণিত 1 ফ্যারাডে। তাহলে এই সমীকরণটা তোমাদের মনে রাখতে হবে, E সমান Z ইন্টু এফ। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্বারা উৎপন্ন মৌলের মোল সংখ্যা, পরমাণু সংখ্যা ও অণুর সংখ্যা নির্ণয়। এটা কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। কি আছে? 1 গ্রাম তুল্যাঙ্ক 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন সমান 1 মোল আয়ন ডিভাইডেড বাই আয়নের যোজ্যতা। 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন সমান 1 মোল আয়ন বাই আয়নের যোজ্যতা। দেখো এইখান থেকে আমরা পাচ্ছি যে একযোজী আয়ন যাদের যোজ্যতা 1, যেমন H প্লাস, Ag প্লাস, Cl মাইনাস, এদের যোজ্যতা হয় 1। সুতরাং 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন মানে হবে 1 মোল আয়ন। কারণ 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন মানে দেখো এখান থেকে আমরা পাচ্ছি 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন মানে 1 মোল আয়ন ডিভাইডেড বাই আয়নের যোজ্যতা। তো এদের ক্ষেত্রে যোজ্যতা কত? এদের ক্ষেত্রে যোজ্যতা 1। সুতরাং 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন সমান 1 মোল আয়ন। এখন 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে তড়িৎ দ্বারা উৎপন্ন মৌলের পরিমাণ হয় 1 গ্রাম তুল্যাঙ্ক। এটা মনে রাখবে। 1 ফ্যারাডে যদি আমরা তড়িৎ পাঠাই তাহলে তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থ উৎপন্ন হবে সেটা হবে 1 গ্রাম তুল্যাঙ্ক। সুতরাং 1 ফ্যারাডে তড়িতের জন্য 1 পরমাণু মৌলের ক্ষেত্রে মৌলের পরিমাণ হবে 1 গ্রাম তুল্যাঙ্ক মানে 1 মোল, এবং পরমাণু সংখ্যা হবে 1 মোল মানে কত? 1 মোল মানে হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, সুতরাং এটা তোমাদের মনে রাখতে হবে। দ্বিযোজী আয়নের ক্ষেত্রে কি হবে? কপার 2 প্লাস জিঙ্ক 2 প্লাস। উদাহরণ হচ্ছে দ্বিযোজী আয়ন হচ্ছে কপার 2 প্লাস জিঙ্ক 2 প্লাস। তাহলে 1 ফ্যারাডে তড়িতের জন্য 1 পরমাণু মৌলের ক্ষেত্রে উৎপন্ন মৌলের পরিমাণ। দেখো 1 ফ্যারাডে তড়িতের জন্য 1 পরমাণু সমান হাফ গ্রাম
তুল্যাঙ্ক। হাফ গ্রাম তুল্যাঙ্ক মানে কি? হাফ মোল। ঠিক আছে, এবার সমান আমরা কি লিখতে পারি? এবং পরমাণুর সংখ্যা হয়ে যাবে হাফ ইন্টু এক মোল মানে কি? এক মোল মানে 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, এখন যদি দ্বিপরমাণুক করি, খুবই ইজি। দেখো এটা এর আগে কি ছিল? দ্বিযোজী আয়ন ছিল। এবারে দ্বিযোজী আয়নেরই দ্বিপরমাণুক, যেমন অক্সিজেন কি দ্বিযোজী বটে, এবং O2 আছে, সেহেতু দ্বিপরমাণুক। ঠিক আছে, তাহলে এইখানটাতে ইজিলি মনে রাখবে যে হাফ তো আমার আসছে, হাফ ইন্টু 6.022 10⁻23 তো আসছেই। এবারে এটা এক পরমাণুকের জন্য, দ্বিপরমাণুকের জন্য আবার 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু হাফ ইকুয়ালস টু 1/4 গ্রাম অণু। তাহলে পরমাণুর সংখ্যা হয়ে যাবে হাফ ইন্টু, দ্বিপরমাণুর ক্ষেত্রে হাফ ইন্টু 6.022 ইন্টু 10⁻23। অণুর সংখ্যা কি হয়ে যাবে? অণুর সংখ্যা হয়ে যাবে হাফ ইন্টু হাফ ইন্টু 6.022 ইন্টু 10⁻23 সমান 1/4 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। পরমাণুর সংখ্যা যা হবে দ্বিযোজিত, তাই 2 দিয়ে আরো ভাগ হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে মনে রাখবে যে এক পরমাণুকের জন্য দ্বিযোজী হওয়ার জন্য কি হবে? পরমাণু সংখ্যা যখন আমরা নির্ণয় করব তখন কি হবে? এক পরমাণুক কিন্তু দ্বিযোজী, তখন হাফ হচ্ছে। এখানে দ্বিপরমাণুক এবং দ্বিযোজী, তখন পরমাণুর সংখ্যা আমরা অণু সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি করব? হাফ ইন্টু 6.022, হাফ মানে হাফ ইন্টু হাফ মানে 1/4 ইন্টু 6.022 10⁻23। একই রকম ভাবে যখন আমরা ত্রিযোজী আয়নের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করব, ত্রিযোজী আয়ন উদাহরণ যেমন হবে Al3+ N3-, হ্যাঁ, 1 ফ্যারাডে তড়িতের জন্য পরমাণু সংখ্যা কি হবে? যেমন দ্বিপরমাণুকের জন্য আমাদের কি হচ্ছিল? হ্যাঁ, দ্বিযোজী। যেমন দ্বিযোজীর জন্য আমাদের 2 দিয়ে ভাগ হচ্ছিল, এখন আমাদের আছে ত্রিযোজী, তাহলে কি হবে? 3 দিয়ে ভাগ হবে। 1/3 গুণিত 6.022 ইন্টু 10⁻23। এবং দ্বিপরমাণুক এবং ত্রিযোজী মনে রাখবে। দ্বিপরমাণুক এবং ত্রিযোজী, যেমন দ্বিপরমাণুকের উদাহরণ যেমন N2 এবং নাইট্রোজেন আমরা জানি ত্রিযোজী হয়। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে পরমাণুর সংখ্যা কি হবে? পরমাণুর সংখ্যা হয়ে যাবে 1/3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। কিন্তু অণুর সংখ্যা যখন করবে তখন আবার হাফ দিয়ে ভাগ হয়ে যাবে, তখন হয়ে যাবে 1/6 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তাহলে সোজা সাপটা ভাবে যদি তোমরা মনে রাখতে চাও যে নাইট্রোজেনের ক্ষেত্রে 1 ফ্যারাডে যদি আমরা তড়িৎ পাঠাই, 1 ফ্যারাডে আমরা সবসময় রাখবে 1 ফ্যারাডে তড়িৎ পাঠাচ্ছি, তাহলে কতগুলো নাইট্রোজেনের পরমাণু উৎপন্ন হবে? তাহলে যেহেতু প্রথমে মনে রাখবে নাইট্রোজেন ত্রিযোজী, তাহলে 1/3 দিয়ে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এর পরমাণুর সংখ্যা 1/3 গুণিত এই অণুর সংখ্যা যখন বার করবে তখন কি হবে? যেহেতু এটা দ্বিপরমাণুক, তাই আবার 2 দিয়ে ভাগ, অর্থাৎ 1/3 হয়ে যাবে 1/6 1/6 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। একই রকম ভাবে এখানে আমরা করলাম অক্সিজেনের জন্য পরমাণু সংখ্যা যা হচ্ছে হাফ। কেন? অক্সিজেন দ্বিপরমাণুকের জন্য 2 দিয়ে ভাগ, হাফ ইন্টু 6.022 ইন্টু 10⁻23। অণুর সংখ্যা যখন নির্ণয় করব, যেহেতু এটা দ্বিপরমাণুক, তাই আবার হাফ দিয়ে ভাগ হয়ে গেল, অর্থাৎ 1/4 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। পরের যে টপিক আছে ফ্যারাডে অ্যাভোগাড্রো সংখ্যা ও ইলেকট্রনের আধানের মধ্যে সম্পর্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। এই সম্পর্কটা হচ্ছে ই, যদি আমরা ধরি ই হচ্ছে ইলেকট্রনের আধান, ই সমান যদি ইলেকট্রনের আধান ধরি, এফ যদি ফ্যারাডে ধরি, এবং এন যদি অ্যাভোগাড্রো সংখ্যা,
অ্যাভোগাড্রো সংখ্যা ধরি, তাহলে আমরা কি পাবো? সম্পর্ক হয়ে যাবে ই, এফ এবং এন এর মধ্যে যে সম্পর্ক, সেটা হয়ে যাবে ই সমান এফ বাই এন। ই সমান এফ বাই এন। এই হলো ফ্যারাডে অ্যাভোগাড্রোর সংখ্যা এবং ইলেকট্রন আধানের মধ্যে সম্পর্ক। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা, ফ্যারাডে এবং ইলেকট্রন আধানের মধ্যে সম্পর্ক হয়ে গেল ই সমান এফ বাই এন। আমরা পরের টপিকে চলে আসি। পরের টপিক হচ্ছে আমাদের ইলেকট্রনের আধান নির্ণয়। ইলেকট্রন আধান যদি আমাদের ই হয়, ই সমান আমরা জানি এফ বাই এন। তাহলে এফ এর ভ্যালু হচ্ছে কত? 96,500 কুলম্ব ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালু হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সমান আমরা পেয়ে যাচ্ছি 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে ই এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, বা ইলেকট্রন আধান আমরা যেটা বার করছি 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। আবার অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয় যখন করবো, সেই আমরা একই ফর্মুলা থেকে আসবো, ই সমান এফ বাই এন, আর আমরা কি লিখতে পারি? এন সমান এফ বাই ই। এন সমান এফ বাই ই। এফ এর ভ্যালু হচ্ছে 96,500 কুলম্ব, আর ই এর ভ্যালু হচ্ছে গিয়ে 1.602 ইন্টু 10⁻19। তাহলে এখান থেকে অর এন ইকুয়ালস টু আমরা পেয়ে যাব 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে? তাহলে এই যে সম্পর্ক, এই সম্পর্কটা যেটা আছে ই সমান এফ বাই এন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, তোমাদেরকে এটা মনে রাখতে হবে। এরপরের এই চ্যাপ্টারের যে টপিক আছে তা হলো ব্যাটারি। ব্যাটারি তো আমরা সবসময় ব্যবহার করছি, কিছু না হলেও আমরা মোবাইল ব্যবহার করছি, মোবাইলে ব্যাটারি আছে, টর্চ, ঘড়ি, পাখা, যে কোনো ধরনের যন্ত্রপাতি ইত্যাদি অনেক কিছুতে আমরা ব্যাটারি ব্যবহার করি। ব্যাটারি হচ্ছে একটা সোর্স অফ এনার্জি। তো এই যে ব্যাটারি কি তা আমরা একটু পড়ি। ব্যাটারি হলো একটি গ্যালভানীয় কোষ, অথবা একটা হতে পারে বা দুই বা ততোধিক গ্যালভানীয় কোষের সমবায় হতে পারে, যা সমপ্রবাহের উৎসরূপে ক্রিয়া করে। তাহলে ব্যাটারি কি ধরনের কোষ? ব্যাটারি হলো গ্যালভানীয় কোষ। গ্যালভানীয় কোষ একটি অথবা দুই বা ততোধিক গ্যালভানীয় কোষের সমবায়, যা সমপ্রবাহের উৎসরূপে কাজ করে। ব্যাটারি দুই প্রকার, প্রাইমারি ব্যাটারি বা প্রাথমিক ব্যাটারি এবং সেকেন্ডারি বা গৌণ ব্যাটারি। এই দু প্রকার ব্যাটারি কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তাহলে ব্যাটারি ক প্রকার হলো? প্রাইমারি সেল এবং সেকেন্ডারি সেল। প্রাইমারি ব্যাটারি, এ ধরনের ব্যাটারি ব্যবহার করতে থাকলে ব্যাটারি রূপান্তরের রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলির পরিমাণ ক্রমশ কমতে থাকে এবং একসময় নিঃশেষিত হয়। এই অবস্থায় ব্যাটারি আর তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারে না এবং একে ফেলে দেওয়া হয়। যেমন আমরা ঘড়ির ব্যাটারি আমরা যেগুলো ব্যবহার করি, টর্চের ব্যাটারি, সেগুলো কি হয়, যেগুলো আমরা এভারেডি, নিপ্পো ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলো কি হয় না, ব্যবহার হওয়ার পরে চার্জ ফুরিয়ে যায়। কারণ কি, এদের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো আছে, রাসায়নিক বিক্রিয়কগুলো পরিমাণ ক্রমশ কমতে থাকে এবং এগুলো ফুরিয়ে যায়, তাই এরা আর শক্তি উৎপন্ন করতে পারে না, এদেরকে ফেলে দিতে হয়। এই ধরনের ব্যাটারিগুলো হয় প্রাথমিক বা প্রাইমারি সেল। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে নির্জল কোষ, লেকল্যান্ডস কোষ ইত্যাদি। এই দেখো, এই ব্যাটারিটা একটা নির্জল কোষ বা ড্রাই সেল এর উদাহরণ। এটা আমরা খুব পরিচিত এই ব্যাটারির সাথে। তো এখানে আমরা একটা ছবি আঁকার চেষ্টা করেছি। দেখো, এইখানে এই যে গোটাটা একটা কাগজের কভার দিয়ে মোড়া থাকে, এটা একটা ব্যাটারি আমরা এখানে দেখিয়েছি। এখানে এই যেটা আমরা একটু কালো কালো একটু আমরা দেখিয়েছি, সেটা হচ্ছে, এটা হলো আমাদের কার্বন দণ্ড। কার্বন
দণ্ড। এটি আমাদের ক্যাথোড হিসাবে কাজ করবে। ব্যাটারিটার সাদা কাগজটা খুলে দিলে তোমরা দেখতে পাবে যে একটা জিঙ্কের আধার পাবে। ঠিক আছে, তাহলে এই যে অংশটা আমরা এটা দেখতে পাচ্ছি, এটা জিঙ্কের পাত্রের মধ্যে কিন্তু মোড়া থাকে, জিঙ্কের আধার। ঠিক আছে, এটা কিন্তু অ্যানোড হিসাবে কাজ করবে। এই যে কার্বনের এই যে দণ্ডটা আমরা দেখতে পেলাম, এর বাইরেটায় এই জায়গাটাতে তোমার কিছু রাসায়নিক পদার্থ থাকে। সেই পদার্থগুলো হচ্ছে এই জায়গাটাতে যে পদার্থ থাকবে, এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ এই ফাঁক জায়গাটাতে এই যে সাদা অংশ আমরা দেখতে পাচ্ছি, এটাকে তোমরা চাইলে আমি একটু কালার করে দিতে পারি। এই জায়গাতে যে পদার্থ থাকবে সেটা হচ্ছে MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও কার্বন চূর্ণ, MnO2 ও কার্বন চূর্ণ। এবং এই যে ফাঁকা জায়গাটাতে, এই জায়গাটাতে আরেকটা পদার্থ থাকে, কিছু রাসায়নিক পদার্থ থাকে। এই জায়গা থাকে NH4Cl থাকে, তার সাথে ও জিঙ্ক ক্লোরাইডের লেই, একটু চিটচিটে আঠালো আঠালো কিছু পদার্থ এখানটাতে থাকে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল তোমার একটা ব্যাটারি। ঠিক আছে, এই কোষে জিঙ্কের তৈরি একটি চোঙকে, এই যে গোটাটা এটা চোঙাকার জিঙ্কের তৈরি, এইটি গোটাটা যে আছে জিঙ্কের তৈরি, এটি ধারক পাত্র হিসেবে ব্যবহার করা হয়। এবং এটি জিঙ্কের দণ্ডটা কিরূপে কাজ করবে দেখো, অ্যানোড, মানে এখানে কিন্তু এটা নেগেটিভ, অ্যানোড রূপে কাজ করবে, এটা নেগেটিভ। এবং মাঝখানটাতে যে কার্বন দণ্ড তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গ্রাফাইটের তৈরি এবং এটা কিন্তু ধনাত্মক মেরু এবং ক্যাথোড রূপে কাজ করবে। ঠিক আছে, কার্বন দণ্ডের সঙ্গে নিবিড়ভাবে, কার্বন দণ্ডের সাথে একদম সংস্পর্শে লেগে থাকবে তোমার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কার্বন গুঁড়ো, এবং তার বাইরে NH4Cl এবং জিঙ্ক ক্লোরাইডের লেগে থাকবে। এবং এখানে ওদের সামান্য পরিমাণ জলের সমন্বয়ে সিক্ত পেস্ট আকারে থাকে। এইটাই কিন্তু তড়িৎ বিশ্লেষণের মতন কাজ করবে। ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে যে এই যে নির্জল কোষে কি কি ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। অ্যানোড বিক্রিয়া হয় জিঙ্ক থেকে হচ্ছে জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন। ক্যাথোড বিক্রিয়া 2MnO2 যুক্ত NH4+, এটা NH4Cl থেকে আসছে, প্লাস 2 ইলেকট্রন, Mn2O3 প্লাস 2NH3 প্লাস H2। সামগ্রিক বিক্রিয়া কিছুই না, এইটি এবং এই সমীকরণ জুড়ে দিলেই সামগ্রিক বিক্রিয়া চলে আসবে। তাহলে জিঙ্ক, দেখো আমরা জিঙ্ক লিখেছি প্লাস 2MnO2 প্লাস 2NH4 প্লাস 2NH4 প্লাস, তার থেকে কি পেয়ে যাবো, এখান থেকে একদম সোজা লিখতে থাকবো আমরা, জিঙ্ক 2+ প্লাস Mn2O3 প্লাস 2NH3 প্লাস H2O। ঠিক আছে, এইটা হয়ে গেল তোমার সামগ্রিক বিক্রিয়া। তাহলে আমরা নির্জল কোষ সম্পর্কে একটু ধারণা পেলাম। এরপরে সেকেন্ডারি ব্যাটারি, যেটা আমাদের এখনকার দিনে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাটারি, যেটা আমরা দৈনন্দিন সমস্ত কাজেই ব্যবহার করছি। সেকেন্ডারি ব্যাটারিকে বলা হয় সঞ্চয়ক কোষ। সঞ্চয়ক কোষ মানে কি, এটাকে কিন্তু আমরা বারবার ব্যবহার করতে পারবো, এটা এনার্জিটা সঞ্চয় করে রাখতে পারবে এবং বারবার ব্যবহার করতে পারবো। কিভাবে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। দেখো, সেকেন্ডারি ব্যাটারির অভ্যন্তরে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক পদার্থ তো থাকতেই হবে, তাছাড়া শক্তি কিভাবে পাবো? তাহলে অভ্যন্তরে যে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ফলে বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহিত হয়। এই ঘটনাকে তড়িৎ ক্ষরণ বা ডিসচার্জিং বলে, যখন আমরা ব্যবহার করছি। ডিসচার্জিং এর ফলে বিক্রিয়কগুলি ক্রমশ নিঃশেষিত হতে থাকে এবং বিক্রিয়াজাত পদার্থগুলি তড়িৎদ্বারের উপর জমা হয়। যত ক্ষয় হতে থাকবে, কেমিক্যালগুলো শেষ হতে থাকবে, তারা বিক্রিয়াজাত পদার্থগুলো কি হবে, ওগুলো তড়িৎদ্বারের উপরে জমা হতে থাকবে এবং বিক্রিয়াজাত পদার্থগুলি তড়িৎদ্বারের উপর জমা হয়। খরিত ব্যাটারিতে, মানে যেটা ডিসচার্জ হয়ে গেল, খরিত ব্যাটারিতে যদি বাহ্যিক কোনো উৎস থেকে বিপরীত দিকে তড়িৎ পাঠানো হয়,
তবে ব্যাটারির অভ্যন্তরে বিপরীত বিক্রিয়া ঘটে এবং বিক্রিয়কগুলি পুনরুৎপাদিত হয়। এর ফলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে ব্যাটারির মধ্যে সঞ্চিত হয়। ঠিক আছে, যেমন আমরা যখন ব্যবহার করছি তখন রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে গেল, এবং তারপরে যখন আমরা আবার তড়িৎ পাঠিয়ে দিচ্ছি তখন তড়িৎ শক্তিটা আবার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। এভাবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, তারপর আবার রাসায়নিক শক্তিও তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ চার্জিংও হবে এবং ডিসচার্জিং হবে। ফল এবং পুনরায় ব্যাটারি তড়িৎ উৎপাদনে সক্ষম হবে। এই ঘটনাকে ব্যাটারি চার্জিং বা আহিতকরণ বলে। তাই সেকেন্ডারি ব্যাটারিকে দীর্ঘদিন ব্যবহার করা যায়। উদাহরণ লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, এডিসন ব্যাটারি ইত্যাদি ইত্যাদি। তার সেকেন্ডারি ব্যাটারির ক্ষেত্রে কি মনে রাখবে, যে ক্ষেত্রে যেমন ডিসচার্জিং হয় এবং তারপরে আমরা ব্যবহার এর যে এনার্জিটি শেষ হয়ে যায়, এবং আমরা তারপরে কি করি, খরিত ব্যাটারিতে যদি বাহ্যিক কোনো উৎস থেকে বিপরীত দিকে তড়িৎ পাঠানো হয় তবে ব্যাটারির অভ্যন্তরে বিক্রিয়া ঘটে এবং বিক্রিয়কগুলি পুনরুৎপাদিত হয়। ঠিক আছে, ফলে প্রথমে ডিসচার্জিং হচ্ছে, তারপরে এখানে চার্জিং হচ্ছে। এবং এই ব্যাটারিগুলোকে আমরা, এই যে সেকেন্ডারি ব্যাটারিগুলোকে আমরা বারবার ব্যবহার করতে পারবো। আমাদের পরের টপিক জ্বালানি কোষ বা ফুয়েল সেল। জ্বালানি কোষ হলো এক ধরনের গ্যালভানীয় কোষ যা জ্বালানির কি কি জ্বালানি ব্যবহার হতে পারে, হাইড্রোজেন জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে, মিথানল এবং মিথেন, এটা কিন্তু সবাই ব্যবহৃত হতে পারে। রাসায়নিক শক্তিকে সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। সাধারণ গ্যালভানীয় কোষের সঙ্গে এই কোষের একটু পার্থক্য আছে। কি আছে না, সাধারণ গ্যালভানীয় কোষে ওখানে কিন্তু রাসায়নিক পদার্থগুলো আগে থেকেই মজুদ, কিন্তু এইখানে দেখো গ্যালভানিক কোষে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কগুলি কোষের অভ্যন্তরে থাকে, কিন্তু জ্বালানি কোষে বিক্রিয়কগুলিকে বাইরের উৎস থেকে কোষের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে যোগান দেওয়া হয়। ঠিক আছে, আমরা এখানেতে যেটা দেখলাম, এই যে ব্যাটারিতে এখানে আগে থেকে কিন্তু কেমিক্যাল মজুদ আছে। ঠিক আছে, কিন্তু আমরা যে ফুয়েল সেল একটু এখন দেখবো, সেই ফুয়েল সেলে কিন্তু কি আছে, কিন্তু জ্বালানি, এই যে জ্বালানি কোষে বিক্রিয়কগুলিকে বাইরের উৎস থেকে কোষের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে যোগান দেওয়া হয়। এটি কিন্তু সাধারণ কোষের সাথে জ্বালানি কোষের পার্থক্য। উদাহরণ কি আছে, উদাহরণ হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষ। হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষের গঠন, এর জন্য আমরা একটা ছবি আঁকবো। দেখো প্রথমে আমরা দুটো তড়িৎদ্বার, প্রথমে দেখো আমরা একটা পাত্র নিচ্ছি, ছবিটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই যে একটা জায়গা আমরা নিয়েছি এবং এখানে আমরা দুটো তড়িৎদ্বার আমরা এখানে ঢোকাচ্ছি। এটা একটা তড়িৎদ্বার এবং এখানে আমরা আরেকখানা তড়িৎদ্বার ঢোকালাম। দেখো এই যে পার্টটা, এই তড়িৎদ্বারটা আমরা নেগেটিভ, এটাকে আমরা অ্যানোড বললাম, এবং এই পার্টটা আমরা পজিটিভ তড়িৎদ্বার, এটাকে আমরা বললাম ক্যাথোড। দেখতে পাচ্ছি, এবারে এইখান দিয়ে এই যে মাঝখানে আমরা রাখছি KOH এর জলীয় দ্রবণ। ঠিক আছে, আচ্ছা এই মাঝখানটাতে আমরা জল রাখতে পারি বা জল দিতে পারি। এইখানটাতে আমরা একটা সোর্স একটা রাখবো, যেটা দিয়ে অক্সিজেন গ্যাস আমরা এর মধ্যে প্রবেশ করাবো, এবং এইখানটাতেও আমরা একটা জায়গা রাখবো যেখান দিয়ে আমরা হাইড্রোজেন গ্যাস ঢোকাবো। তাহলে একসাথে ছবিটা আমরা কি দেখছি, যে একটা বড় পাত্র আমরা নিয়েছি, এর মাঝখানটাতে যে মাঝখানের যে জায়গাটা আছে সেইখানটাতে আমরা একটা
কেওএইচ এর সলিউশন আমরা এখানে নিতে পারি। ঠিক আছে, এইখান দিয়ে এক প্রান্ত দিয়ে আমরা কন্টিনিউয়াসলি অক্সিজেন গ্যাস সাপ্লাই করব এবং এই প্রান্ত দিয়ে আমরা হাইড্রোজেন গ্যাস সাপ্লাই করব। ঠিক আছে, তাহলে কি রকম বিক্রিয়াটা হতে পারে? এই কোষে তড়িৎদ্বার হিসাবে কার্বনের দণ্ড, এই যে তড়িৎদ্বারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই তড়িৎদ্বারগুলো কার্বনের দণ্ড, এবং কার্বনের দণ্ডগুলো মনে রাখতে হবে সছিদ্র। এই যে কার্বনের দণ্ডগুলো সছিদ্র হতে হবে। এবং এই যে বিক্রিয়াগুলিকে ত্বরান্বিত হওয়ার জন্য এদেরকে সছিদ্রের মধ্যে অনুঘটক ব্যবহার করব। কি কি অনুঘটক আমরা ব্যবহার করতে পারি? অনুঘটক আমরা ব্যবহার করতে পারি প্লাটিনাম, নিকেল, প্যালাডিয়াম, এগুলোকে আমরা অনুঘটক হিসেবে ব্যবহার করতে পারবো। এবং মাঝখানে এখানে আমরা কেওএইচ এর সলিউশন রেখেছি এবং অ্যানোডের মধ্যে দিয়ে হাইড্রোজেন গ্যাস এবং এই যে ক্যাথোডের মধ্যে দিয়ে আমরা অক্সিজেন গ্যাস চালনা করছি। ঠিক আছে, এর ফলে অ্যানোডে হাইড্রোজেন জারিত হবে, অ্যানোডে হাইড্রোজেন গ্যাসটা জারিত হবে এবং ক্যাথোডে অক্সিজেন গ্যাস বিজারিত হবে। কি কি রাসায়নিক বিক্রিয়া ঘটে আমরা একটু দেখব। অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া কি হবে? 2H2 প্লাস 4OH মাইনাস 4H2O প্লাস 4 ইলেকট্রন। ঠিক আছে, ক্যাথোডে বিক্রিয়া হলো, অ্যানোডে বিক্রিয়া কি হবে? অ্যানোডে বিক্রিয়া হয়ে যাবে O2 প্লাস 2H2O, তার থেকে হয়ে যাবে, আচ্ছা এখানে প্লাস 4খানা ইলেকট্রন, এখান থেকে হয়ে যাবে 4OH মাইনাস। এবং সামগ্রিক বিক্রিয়া হবে, আমরা লিখতে পারবো 2H2 যুক্ত O2 2H2O। ঠিক আছে, এখান দিয়ে জল এখান দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, বিক্রিয়া উপজাত পদার্থ হিসেবে জল সংগ্রহ করে পানীয় জল রূপেও তুমি ব্যবহার করতে পারবে। তাহলে অ্যানোডে আমাদের কি বিক্রিয়া হলো? অ্যানোডে আমাদের যেটা হচ্ছে, অ্যানোডে হাইড্রোজেন গ্যাস জারিত হয়। আমরা তো অ্যানোডে সবসময় জানি জারণ হয়, অ্যানোডে হাইড্রোজেন গ্যাসটা জারিত হয়ে গেল, ক্যাথোডে অক্সিজেন গ্যাসটা বিজারিত হয়ে গেল এবং সামগ্রিক বিক্রিয়া আমরা জাস্ট যোগ করে ফেললাম এখানে। ঠিক আছে, ক্যাথোডীয় সংরক্ষণ। মাটির নিচে তেল বা জলবাহী আয়রনের পাইপকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য ওই সমস্ত পাইপের সঙ্গে উচ্চ পরাধর্মী মানে ধনাত্মক ধাতুর যেমন ম্যাগনেসিয়াম পাত বা খণ্ডকে অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগে রাখা হয়। এই ক্ষেত্রে আয়রনের পাইপ ক্যাথোড, মনে রাখবে আয়রনের পাইপ ক্যাথোড, ম্যাগনেসিয়ামের পাত বা খণ্ড অ্যানোড এবং আর্দ্র মাটি তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। ঠিক আছে, তাহলে ক্যাথোড হিসাবে কাকে ব্যবহার করছি? ক্যাথোড হিসাবে ব্যবহার করছি আমরা আয়রনের। এবারে ম্যাগনেসিয়ামের পরাধর্মিতা আয়রন অপেক্ষা বেশি হয়, এটি অর্থাৎ ম্যাগনেসিয়াম আয়রনের আগে জারিত হয়ে যায় এবং ম্যাগনেসিয়ামটি ক্ষয়ে যায়, এবং ম্যাগনেসিয়াম ক্ষয়ে যাওয়ার ফলে আয়রনে মরিচা পড়া বাধাপ্রাপ্ত হয়, মানে মরিচা পড়বে না, আর মরিচা না পড়লে ক্ষয়প্রাপ্ত হবে না। এর ফলে ম্যাগনেসিয়াম অ্যানোডের ফলে আয়রন ক্যাথোড সংরক্ষিত হয়, তাই এই প্রক্রিয়াটিকে ক্যাথোডীয় সংরক্ষণ বলে। ঠিক আছে, আবার একটু বলে দিই যে মাটির নিচে যে আমরা তেলবাহী বা জলবাহী পাইপগুলো রাখি সেগুলোতে কি হয় না, লোহার পাইপ ক্ষয়ে যায়, তাই আমরা লোহার পাইপে সাথে আমরা কি করে দিচ্ছি, ওখানে আমরা ম্যাগনেসিয়ামের পাতকে বা ম্যাগনেসিয়ামের দণ্ডকে আমরা রাখছি। এবার ম্যাগনেসিয়ামের যেহেতু পজিটিভ তড়িৎধর্মিতা বেশি হয়,
তাই ম্যাগনেসিয়ামকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করছি। এবং এখানে আয়রনের পাত্রটা এখানে দেখো পাইপটা ক্যাথোড, ম্যাগনেসিয়ামটা অ্যানোড হিসেবে কাজ করছে এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করছে ভিজে মাটি। ঠিক আছে, এইভাবে আমরা দেখছি যে যেহেতু ম্যাগনেসিয়ামের পজিটিভ ধর্মিতা বেশি তাই ম্যাগনেসিয়ামটা ক্ষয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং আয়রন কিন্তু জারিত হচ্ছেই না। ঠিক আছে, আয়রনের আগেই জারিত হয়ে যাচ্ছে কি ম্যাগনেসিয়াম। এর ফলে ক্যাথোড হিসাবে কাজ করা লোহার পাইপ সংরক্ষণ হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ক্যাথোডীয় সংরক্ষণ। পরীক্ষার জন্য এই যে ক্যাথোডীয় সংরক্ষণ পরীক্ষাতে আসে। তড়িৎ রসায়নের ক্লাস আজ এই পর্যন্তই এবং চ্যাপ্টারটা আজ এখানে শেষ হয়ে গেল। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ অল।